বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রসায়ন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি কোভিড-19 সময় বাড়িতে তোমরা সবাই ভালো আছো। আমি বলেছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার আগে আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ আজিজুল হক, প্রভাষক রসায়ন, লায়ন্স স্কুল কলেজ, সৈয়দপুর প্রাইমারি। আজকে আমরা আলোচনা করব রসায়ন প্রথম অধ্যায়ে রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তনের একটি টপিক্স নিয়ে। টপিক্সের নাম প্রভাবনের কৌশল। আমরা আগের ভিডিওতে প্রভাবক এবং প্রকারভেদ পেয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রভাবক কীভাবে তার প্রভাবন ক্রিয়া চালায়। প্রভাবক কীভাবে তার প্রভাবন ক্রিয়া চালায়। তো প্রভাবক দুটি কৌশলে প্রভাবন ক্রিয়া চালায়। একটা হচ্ছে যে সমসত্ব প্রভাবনের মাধ্যমে, আর একটা হচ্ছে অধিশোষণ তত্ত্বের মাধ্যমে। অর্থাৎ দুই কৌশলে প্রভাবন ক্রিয়া সংঘটিত হয়। প্রথম কৌশল অধিশোষণের মাধ্যমে, যেটাকে আমরা অসমসত্ব প্রভাবন বলি, আর একটা হচ্ছে যে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে, যেটাকে আমরা সমসত্ব প্রভাবন বলি। তো আমাকে এখানে দুটো জিনিস জানতে হচ্ছে, সমসত্ব প্রভাবন কি এবং অসমসত্ব প্রভাবন কি। আমরা জানি যে বিক্রিয়ক এবং উৎপাদিত দশা অপেক্ষা প্রভাবকের দশা যদি আলাদা হয় তাকে অসমসত্ব প্রভাবক বলে, এবং অসমসত্ব প্রভাবকের কাজটি হচ্ছে আসলে অসমসত্ব প্রভাবন, এবং বিক্রিয়ক এবং উৎপাদিত দশা এবং প্রভাবকের দশা যদি একই হয় তাহলে তাকে বলি আমরা সমসত্ব প্রভাবক, এবং সমসত্ব প্রভাবের কাজটি হচ্ছে আসলে সমসত্ব প্রভাবন। এখন চলে আসি আমরা সমসত্ব প্রভাবক এবং অসমসত্ব প্রভাবক কিভাবে তার প্রভাবন ক্রিয়া চালায়। প্রথমে আমরা অসমসত্ব প্রভাবক কিভাবে তার প্রভাবন ক্রিয়া চালায় তা আলোচনা করি। অসমসত্ব প্রভাবকের কৌশলকে আমরা অধিশোষণ তত্ত্ব বলি। তো সে কি কোনভাবে কাজ করে? অধিশোষণের মাধ্যমে। প্রথমে সেটা আলোচনা করি। অধিশোষণ তত্ত্বের কৌশল অর্থাৎ অসমসত্ব প্রভাবনের কৌশল প্রথমে আমরা আলোচনা করছি। এক্ষেত্রে অসমসত্ব প্রভাবক কিভাবে প্রভাবন করে চালায় সেটা আমরা দেখে নিই। তো ক্লাস শুরুর আগে আমি একটি গল্প বলবো। গল্পটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার প্রভাবকের কৌশলটা বুঝতে খুব সহজ হবে। গল্পটা হচ্ছে যে, দেখো, আমাদের সমাজে আমাদের মা বোনদের বিয়ে সংগঠনে সাহায্য করে কে? ঘটক। তো আগের ঘটক ছিল ব্যাকডেটেড, কিন্তু বর্তমান ঘটকগুলোকে যথেষ্ট আধুনিক। ঘটক কি করছে? মনে করো শহরে তারপর চেম্বার নিয়ে বসছে। তো ছেলে মেয়ের বাবা ঘটককে বলে যে আমি ছেলে কিংবা আমার মেয়েকে আমি বিয়ে দেবো। ঘটক সাহেব বলে, কোনো ব্যাপার, আপনারা অমুক দিন অমুক সময় আমার চেম্বারে আসেন। ছেলে মেয়ে পরিবার সহ ঘটকের চেম্বারে যায়। তারা পরস্পর কথাবার্তা বলার মাধ্যমে তাদের মনের আদান প্রদান হয়ে যায়, এবং যখন তাদের মনে আদান প্রদান হয় তখন বিবাহ সংঘটিত হয়। এক্ষেত্রে ঘটক কি করলো? এক্ষেত্রে ঘটক শুধু তাদেরকে কাছাকাছি আসার সুযোগ করে দিল এবং বিবাহ সংগঠনে সাহায্য করলো, কিন্তু নিজে সে অপরিবর্তিত থাকলো, সে তো কি বিয়ে করলো না। এটা ছিল এক ঘটক। কিন্তু আরেকটা ঘটক, ইয়াং ঘটক, কেবল সে ঘটকারিতে আসছে, কিন্তু তারপরে সে চেম্বার দিছে। তো মেয়ের বাবা একদিন গেছে যে আমার মেয়ে বিয়ে দিতে চাই। ঘটক বলছে যে, দেখেন, আমি তো বিয়ে করিনি, আমার টাকা পয়সা কোনো অভাব নেই, আমাকে কি পছন্দ হয়? মেয়ে বাবা বলে যে, চিন্তা করে, হ্যাঁ আমি রাজি। তো ঘটকের সঙ্গে ওই বাবা তার মেয়ের বিয়ে দেয়। তো বিয়ের কিছুদিনের মধ্যে তাদের মধ্যে বলবান হয় না। এমন অবস্থায় ঘটক সিদ্ধান্ত নেয় যে সে তার ওয়াইফকে ডিভোর্স দেবে। ঠিক আছে, ওয়াইফও অবশ্যই ডিসিশন নেয় যে তার হাজবেন্ড মানে ঘটক সাহেব ডিভোর্স দেবে। এমন তো অবস্থায় একদিন এক ছেলের বাবা ঘটক সাহেবের কাছে গেছে যে আমি আমার ছেলের বিয়ে দিয়ে দিই। তো ঘটক সাহেব বলল যে, দেখেন, আমি একটা বিয়ে করেছিলাম, তার সঙ্গে আমার পরিবর্তন হয় না, আমি তাকে ডিভোর্স দিয়েই দিছি। হ্যাঁ, দেখেন তার পছন্দ হয় কিনা। তো ছেলের বাবা দেখেছি এত সুন্দর একটা মেয়েকে ঘটক সাহেব কেন ডিভোর্স দিল? তো সাহেব ডিভোর্স হতেই পারে। সাথে সাথে বলে যে, হ্যাঁ, আপনার ওয়াইফকে আমার পছন্দ হয়েছে, আমার ছেলেটা পছন্দ হয়েছে। সঙ্গে সঙ্গে ওই লোক তার ছেলের সঙ্গে ওই ঘটকের ওয়াইফের সঙ্গে, ডিভোর্স ওয়াইফের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। দেখো, এই গল্প আমরা দেখলাম, প্রথম ঘটক কি করলো? কনে এবং বরকে কাছাকাছি আসার সুযোগ করে দিল। একটা চেম্বারে দুই দিকে বেঞ্চ ছিল, তারা বসে গল্প করার মাধ্যমে তারা কাছাকাছি আসলো এবং বিবাহ সম্পন্ন হলো। দ্বিতীয় ঘটক কি করলো? দ্বিতীয় ঘটক নিজে আগে বিয়ে করলো, পরে আবার ডিভোর্স দিয়ে অন্য কারোর সঙ্গে বিবাহ সংগঠনে সাহায্য করলো। তো আমাদের যে প্রভাবক অধিশোষণ তত্ত্ব এবং
অন্তর্বর্তী যৌগ তত্ত্ব অর্থাৎ সমসত্ব প্রভাবন ঠিক একইভাবে কাজ করবে। এই কারণে তোমাদের গল্পটা বলো। তো যাই হোক, আমরা পড়ায় চলে আসছি। যদি তোমাদের এই গল্প প্রয়োজন না হয়, ওয়েল অ্যান্ড গুড, যাদের মনে থাকে না তাদের জন্য এই গল্প। তো অধিশোষণ তত্ত্বের কৌশলে আমরা যেটা আলোচনা করব যে এই কৌশল কয়েক ধাপে সংগঠিত হয়। তো তার আগে বলে দিই, প্রভাবক সমূহকে অনুঘটকও বলা হয়। হ্যাঁ, তো প্রভাবক সাধারণত অবস্থান ধাতু প্রভাবক হিসেবে কাজ করে। আরেকবার আসি, অবস্থান ধাতু সাধারণত প্রভাবক হিসেবে কাজ করে। কেন? অবস্থান ধাতুর ফাঁকা ডি অরবিটাল রয়েছে। অবস্থান ধাতুর ফাঁকা ডি অরবিটালে বিক্রিয়ক সমূহ রাসায়নিকভাবে অধিষ্ঠিত হতে পারে, কারণ বিক্রিয়কের মুক্ত ইলেকট্রন অবস্থান ধাতুর ফাঁকা ডি অরবিটালে দিয়ে একটা বন্ধনে আবদ্ধ হয়। তো যাই হোক, আমরা কৌশলে চলে আসি। অধিশোষণ তত্ত্ব কৌশল অর্থাৎ অসমসত্ব প্রভাবনের কৌশল। এই কৌশল কয়েক ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপ, প্রথমে প্রভাবকের পৃষ্ঠতলে বিক্রিয়া অংশগ্রহণকারী একটি বিক্রিয়কের অণুসমূহ রাসায়নিকভাবে অধিশোষিত হয়। ঠিক আছে, ঘটকের চেম্বারে আসলো, কেমন আসে একটা বেঞ্চে বসলো। দ্বিতীয় ধাপে এতে অণুর অধিশোষিত প্রান্তের সাথে অনুঘটক পৃষ্ঠতলে একটা বন্ধন সৃষ্টি হয়, অর্থাৎ বেঞ্চের সঙ্গে বন্ধন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, অণুটির অধিশোষিত প্রান্তের সঙ্গে অপর প্রান্তের বন্ধন দুর্বল হয়েছে। আমরা যদি একটা অণু দুই প্রান্ত থাকে, যে প্রান্ত প্রভাব পৃষ্ঠে শোষিত হয় ওই প্রান্তের সঙ্গে অণুর অপর প্রান্তের বন্ধন কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। তৃতীয় ধাপ, ফলে অপর বিক্রিয়ক অণু বন্ধন যেহেতু দুর্বল হয়, অপর একটা বিক্রিয়ক অর্থাৎ আর একটা সেলে বানিয়ে ওখানে আসে দুর্বল দ্রুত আঘাত আনে। যেহেতু বন্ধন দুর্বল, আঘাত আনার সঙ্গে আগের বন্ধন ভেঙে ফেলে, নতুন অণু তৈরি হয়, মুকুট তৈরি হয়। ঠিক আছে, এতে বিক্রিয়া কি হয়? ত্বরান্বিত হয়। সবশেষে বিক্রিয়া উৎপন্ন পদার্থ অনুঘটকের পৃষ্ঠতল থেকে মুক্ত হয়, অর্থাৎ তাদের দিয়ে এসে মুক্ত হয়েছে। তো যাই হোক, আবার প্রথম থেকে আসি। প্রথমে প্রভাবকের পৃষ্ঠতলে বিক্রিয়ায় অংশগ্রহণকারী একটি বিক্রিয়কের অণুসমূহ রাসায়নিকভাবে অধিশোষিত হয়। হলো, এতে অণুর অধিশোষিত প্রান্তের সাথে অনুঘটক পৃষ্ঠতলে একটা বন্ধন সৃষ্টি হয় এবং অণুটির অধিশোষিত প্রান্তের সাথে অপর প্রান্তের বন্ধন দুর্বল হয়ে যায়। ফলে বিক্রিয়কের অণুসমূহ বিক্রিয়কের অণু এই দুর্বল বন্ধনে আঘাত করে এবং বন্ধনটিকে ভেঙে ফেলে, এতে বিক্রিয়া ত্বরান্বিত হয়। শেষ ধাপে বিক্রিয়া উৎপন্ন পদার্থ অনুঘটকের পৃষ্ঠতল থেকে মুক্ত হয়, যা এখনো পর্যন্ত আমরা উদাহরণে গেলে অবশ্যই তোমার ক্লিয়ার হবে। আমরা অসমসত্ব প্রভাবনের কৌশলটা চিত্রের মধ্যে ক্লিয়ার হয়ে নেই। আমরা ওখানে প্রথম ধাপে দেখলাম যে কোনো একটা বিক্রিয়কের অণু প্রভাব পৃষ্ঠতলে রাসায়নিকভাবে অধিষ্ঠিত হয়। আমি দেখতে পাচ্ছি একটা বিক্রিয়া, সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করছে। এক্ষেত্রে এটা একটা বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক, এবং বিক্রিয়কের দশা উৎপাদের দশা অপেক্ষা প্রভাবকের দশা আলাদা। এটা হচ্ছে অসমসত্ব প্রভাবক এবং কৌশলের নাম হচ্ছে অসমসত্ব প্রভাবন কৌশল। যাই হোক, যে কোনো একটি বিক্রিয়ক, প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে যে কোনো একটি বিক্রিয়ক প্রভাবকের পৃষ্ঠতলে রাসায়নিকভাবে অধিশোষিত হয়। কেন অধিশোষিত হলো? কারণ প্ল্যাটিনামের ফাঁকা ডি অরবিটাল রয়েছে, অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। অক্সিজেন মুক্ত ইলেকট্রন ফাঁকা ডি অরবিটাল দিয়ে রাসায়নিকভাবে অধিষ্ঠিত হয়েছে, একটি এক আণবিক স্তর তৈরি করেছে। এক আণবিক স্তর মানে একটা এটা করে শোষিত হয়েছে, বলে এটাকে বলে আমরা এক আণবিক স্তর। ঠিক আছে, প্রথম ধাপ গেল যে একটি বিক্রিয়ক অক্সিজেন প্রভাব পৃষ্ঠতলে রাসায়নিকভাবে অধিশোষিত হলো এবং এখানে এক প্রকার বন্ধন তৈরি হলো। দ্বিতীয় আমরা দেখলাম যে প্রান্ত অধিশোষিত হয়, অক্সিজেনের যে প্রান্ত অধিশোষিত হয়েছে অপর প্রান্তের সঙ্গে পরমাণু অক্সিজেন পরমাণু বন্ধন কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। শুধু এই বন্ধনটা দুর্বল নয়, প্রত্যেকটা বন্ধনে দুর্বল হয়ে গেছে। ঠিক আছে, যে প্রান্ত অধিশোষিত হয় অপর প্রান্তের সঙ্গে পরমাণু বন্ধন কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ঠিক আছে, আমরা তৃতীয় ধাপে দেখলাম এই দুর্বল বন্ধনে অপর বিক্রিয়ক অর্থাৎ সালফার ডাইঅক্সাইড আঘাত করছে, বন্ধন ভেঙে গেছে, অর্থাৎ দুটো আলাদা আলাদা পরমাণু পরিণত হয়েছে। একটা অক্সিজেন ভেঙে দুটো পরমাণু পরিণত হয়েছে, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, যা সালফার ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে সালফার ট্রাইড অক্সাইড হিসেবে পরিণত হয়েছে এবং সে ওই প্রভাবক পৃষ্ঠতলেই লেগে থাকে। শেষে কি করে? প্রভাবক পৃষ্ঠতল থেকে সালফার ডাইঅক্সাইড উড়ে চলে যায়। ঠিক আছে, এটাই ছিল প্রভাবনের কৌশল। আরেকবার আসি, আমরা চিত্রে দেখতে পেলাম যে প্রভাবক পৃষ্ঠতলে বিক্রিয়া অংশগ্রহণকারী একটি বিক্রিয়কের অণুসমূহ রাসায়নিকভাবে অধিষ্ঠিত হয়। হ্যাঁ, দ্বিতীয় ধাপে এতে অণুর অধিশোষিত প্রান্তের সঙ্গে অনুঘটক পৃষ্ঠতলে এক প্রকার বন্ধন সৃষ্টি হয় এবং অণুটির অধিশোষিত প্রান্তের সাথে অপর প্রান্তের বন্ধন দুর্বল হয়ে যায়। এর ফলে বিক্রিয়কের অণু এই দুর্বল বন্ধনে আঘাত করে এবং বন্ধনটিকে ভেঙে ফেলে, এতে বিক্রিয়া ত্বরান্বিত হয়। সবশেষে বিক্রিয়া উৎপন্ন পদার্থ অনুঘটকের পৃষ্ঠতল থেকে মুক্ত হয়। আর এরপর ক্লিয়ার হয়ে আমরা দেখো, যে কোনো একটি বিক্রিয়ক রাসায়নিকভাবে অধিষ্ঠিত হলো,
যে প্রান্ত অধিষ্ঠিত হলো অপর প্রান্তের সঙ্গে বন্ধন দুর্বল হয়ে গেল। এই দুর্বল বন্ধনে অপর একটি বিক্রিয়কের সাথে আঘাত করলো, বন্ধন ভেঙে গেল। হ্যাঁ, মুক্ত পরমাণুগুলো ওই বিক্রিয়কের সাথে যুক্ত হয়ে তরুণ উৎপাদ সালফার ডাইঅক্সাইড হিসেবে চলে গেল। ঠিক আছে, এটা পরীক্ষায় প্রায় আসে যে কিভাবে, যেটা একটা বিক্রিয়া, এই বিক্রিয়া যে প্লাটিনাম ব্যবহার করা হয়েছে, প্লাটিনাম কিভাবে তার প্রভাবন ক্রিয়া চালায় বিশ্লেষণ করো। কেমন? ওকে, এবার চলে আসি আমরা সমসত্ব প্রভাবনের কৌশল। সমসত্ব প্রভাবনের কৌশল অর্থাৎ দ্বিতীয় ঘটক যে কাজটা করেছিল। সমসত্ব প্রভাবনের কৌশলে আলোচনার আগে আমরা ঘটনাটা একটু মনে করার চেষ্টা করি। তো ঘটক কি করেছিল? ঘটক আগে বাবার মেয়েকে, অর্থাৎ যে লোকটা তার মেয়েকে নিয়েছে তাকে বিয়ে করেছিল, মনে বলা হয় ডিভোর্স দিয়েছিল, অপারেটর ছেলেকে বিয়ে দিয়েছিল। তো সমসত্ব প্রভাবনের ক্ষেত্রে আমরা জানি যে সমসত্ব প্রভাব কাকে বলে? বিক্রিয়ক এবং উৎপদের দশা এবং প্রবাহকের দশা যদি একই হয় তাহলে তাকে সমসত্ব প্রভাব বলে। কেমন? তো সমসত্ব প্রভাবনের কৌশল দুই ধাপে সম্পর্কিত হয়। প্রথম ধাপ দেওয়া আছে এখানে বলে দেখতে পাচ্ছি আমরা। প্রথম ধাপে প্রভাবক বিক্রিয়া অংশগ্রহণকারী কোনো বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে একটি মধ্যবর্তী জটিল পদার্থ তৈরি করে। অর্থাৎ ওই যে ঘটক যেমন কনেকে বিয়ে করে একটা অস্থায়ী সংসার গ্রহণ করছিল সেরকম। দ্বিতীয় ধাপে পরে মধ্যবর্তী জটিল পদার্থটি বিক্রিয়া অংশগ্রহণকারী অপর বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে উৎপাদ গ্রহণ করে এবং প্রভাবক তার মূল অবস্থায় ফিরে আসে। অর্থাৎ ওই যে ঘটক কি করেছিল, ডিভোর্স দিয়েছিল, হ্যাঁ, ওই ডিভোর্সি মহিলার সঙ্গে অন্য একটা লোক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। যদি না বুঝে থাকো আমরা উদাহরণে চলে যাই। এখানে দেখো একটা বিক্রিয়া সংঘটিত হয়েছে, সালফার ডাইঅক্সাইড অক্সিজেন সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়েছে গ্যাস, নাইট্রিক অক্সাইডের গ্যাস। তাহলে এক্ষেত্রে সমসত্ব প্রভাব সংঘটিত হবে। সেক্ষেত্রে কি হয়? প্রথমে প্রভাবক একটি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়, নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হলো। অর্থাৎ অক্সিজেনের সাথে সে যুক্ত হয়ে একটা অন্তর্বর্তী যৌগ গ্রহণ করলো, অন্তর্বর্তী সংসার গ্রহণ করলো। ঠিক আছে, এখন সে তো আর অন্তর্বর্তী সংসার থাকবে না, সে কি করলো? অপর বিক্রিয়কের সঙ্গে বিক্রিয়া করে চূড়া পদার্থ তৈরি করলো এবং নিজের ধর্মঘরে অপরিবর্তিত থাকলো। কেমন? তাহলে আরেকবার আসছি যে বিক্রিয়া দুই ধাপে সংঘটিত হয়। প্রথমে কি হয়? প্রভাবক একটি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে একটা অন্তর্বর্তী যৌগ গ্রহণ করে। পরে এই অন্তর্বর্তী যৌগ অপর বিক্রিয়কের সঙ্গে বিক্রিয়া করে সেই যে অক্সিজেনটা অক্সিজেনের কাছ থেকে নিয়েছিল সেই অক্সিজেনটা সালফার ডাইঅক্সাইডকে দিয়ে সালফার ডাইঅক্সাইডে পরিণত করে এবং নিজে অপরিবর্তিত থাকে। এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড একটা অন্তর্বর্তী যৌগ, এই কারণে এই তত্ত্বকে অন্তর্বর্তী যৌগ তত্ত্ব বলা হয়। ঠিক আছে, এটাই ছিল প্রভাবকের কৌশল, অর্থাৎ প্রভাবকের প্রভাবনের কৌশল। অর্থাৎ প্রভাবক কি কৌশলে তার প্রভাবন ক্রিয়া চালায়। আমরা এতক্ষণ থেকে যা করলাম তা কাজে লাগাবো। এখন আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, এই উদ্দীপকটাতে প্রশ্ন কি কি আছে আমরা তাও দেখতে পাচ্ছি যে প্রভাবক কি, স্বপ্রভাবনের ক্ষেত্রে প্রভাবক যোগ করার প্রয়োজন হয় না কেন, 2 নং বিক্রিয়াটি কোন প্রভাবন ক্রিয়ার মধ্যে পরে ব্যাখ্যা করো। ঘ 2 নং বিক্রিয়াটি 1 নং বিক্রিয়ার চেয়ে দ্রুত উৎপাদ তৈরি করবে, জ্যোতিষ বিশ্লেষণ করো। অথবা 2 নং বিক্রিয়ার প্রভাবকটি কিভাবে প্রভাব ক্রিয়া চালায় ব্যাখ্যা করো। প্রশ্নটি তোমরা বাড়িতে নোট করে ফেলবা, কারণ তোমরা যত বেশি লিখবা তোমার লেখনী ক্ষমতা তত পারবে। যতই মনে হবে যে এটা কোনো ব্যাপার হলো আমি লিখতে পারবো, তুমি যদি না লেখো তাহলে তুমি খাতায় উপস্থাপন করতে পারবে না। এতক্ষণ থেকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি তো ধন্যবাদ দিলাম, তোমরাও আমাকে ধন্যবাদ দিও। তবে আমাকে ধন্যবাদ দেওয়ার আগে ক্লাসটি তোমরা বারবার অধ্যয়ন করিও, তুমি মুখস্থ হয়ে যাবে, সর্বোপরি বই পড়তে হবে। আবার সালাম দিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।